ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে। সবাইকে চলো আজকের ভিডিও দেখবার জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করছি, তার কারণ হচ্ছে আজকের কোয়েশ্চেন্সগুলো পরীক্ষার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। প্রতিদিনের মতনই আজকেও আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবেই, প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন থাকবে এবং সাথে থাকছে অনেক অনেক বেশি স্ট্যাটিক জিকে। আজকে আমরা করব জানুয়ারি মাসের 18 থেকে 19 তারিখ, মানে 18 তারিখ এবং 19 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা করছি। তো তোমাদের ভিডিও শুরুতেই বলে রাখি, এইটা কিন্তু ডেলি লাইভ হয় 9টা 15 থেকে, কিন্তু আজকের একটা টেকনিক্যাল ইস্যুর জন্য, টেকনিক্যাল ফল্টের জন্য এটা আমরা রেকর্ডেড করছি। কিন্তু সেই এনার্জি সেই রকমভাবেই আমরা কিন্তু করব, আর প্রতিটা প্রশ্ন অ্যানালিসিসও সেই রকমই থাকবে লাইভের মতন, তোমরা দেখবে। এবং হচ্ছে চলো ভিডিও শুরু করি কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে। দেখো কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে বলছে যে যে নিম্নলিখিত সম্পূর্ণ পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট হিসাবে আত্মপ্রকাশ করেছে নিম্নলিখিত কোন কোর্টটা। কোন কোর্ট মানে কোন কোর্ট, নেটের কোর্টের নাম বলছে পেপারলেস, সম্পূর্ণ পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট হিসাবে আত্মপ্রকাশ করেছে। সেইটা করেছে আমাদের কেরালার কালপেট্টা কালপেট্টা নামক একটা রয়েছে ডিস্ট্রিক্ট কোর্ট। সেই ডিস্ট্রিক্ট কোর্টটা কি করেছে তোমার হচ্ছে কেরালায় অবস্থিত, সেটা হচ্ছে সম্পূর্ণ পেপারলেস। মানে এখানে এই কোর্টের মধ্যে যত কাজবাজ হয়, যত ধরনের আর কি কাজ হয়, লিগাল অ্যাডভাইজিং বা লিগাল যে সমস্ত তোমার হিয়ারিং হয়, সমস্তটাই হচ্ছে পেপারলেস হয়, এআই এর মাধ্যমে অনলাইনে হয়ে থাকে, ঠিক আছে, সমস্তটাই আর কি। তো এইটা হচ্ছে তোমার ঘোষণা করেছেন আমাদের বিচারপতি, প্রধান বিচারপতি সূর্যকান্ত বাবু। এটা মনে রাখতে লাগবে, আমাদের প্রধান বিচারপতি 53তম বিচারপতির প্রধান বিচারপতি সূর্যকান্ত, তিনি হচ্ছেন এটাকে ঘোষণা করেছেন। আর এটা ঘোষণা হয়েছে 6ই জানুয়ারি 2026 সালে। আর কেরালাতে অবস্থিত এই কোর্টটার নাম হচ্ছে কালপেট্টা ডিস্ট্রিক্ট, ভারতের প্রথম পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট কিন্তু এটা, ঠিক আছে। চলো এখানে দেখতে পাচ্ছ এআই এর ব্যবহার করেছে তারা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করেছে। তারপরে মামলার ফাইল জমা বলো, তারপরে সব ই ফাইলিং হয়েছে। মানে ই ফাইলিং মানে হচ্ছে তোমার সবটাই অনলাইনে করা হয়েছে, মামলার ফাইল থেকে শুরু করে রায়দান পর্যন্ত প্রতিটা ধাপ এখন সমস্তটাই ইলেকট্রনিক, ঠিক আছে। তো সেই কারণে এটা ঘোষিত হয়েছে। তো এটা বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে চলেছে আগামী এক্সামের জন্য। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে। পরবর্তী প্রশ্ন বলছে আফতার গ্রুপস TCWI 2025 অনুযায়ী মহিলাদের জন্য শ্রেষ্ঠ শহর হিসাবে ঘোষণা করেছে। আগের দিন তোমরা বলছিলেন যে শ্রেষ্ঠ শহর হয়েছে কোনটা, তো কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু হয়েছে মহিলাদের জন্য শ্রেষ্ঠ। কিন্তু কোন ধরনের শ্রেষ্ঠতা অর্জন করেছে এটা মহিলাদের জন্য, বলছে মহিলাদের জন্য বেস্ট অপরচুনিটি ওয়ার্কের জন্য, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে। সেই কারণে বেঙ্গালুরু হচ্ছে বেস্ট হিসেবে ঘোষিত হয়েছে। এইটা তার রিপোর্ট। আর এই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে 125টা শহরের মধ্যে মূল্যায়ন করা হয়েছে। তো 125টা শহরের মূল্যায়ন করার মধ্যে দেখা যাচ্ছে বেঙ্গালুরু 1 নম্বরে উঠে এসছে দুটো ক্ষেত্রে। এক তো হচ্ছে সামাজিক এবং শিল্পগত অন্তর্ভুক্তি, মানে হচ্ছে সোশ্যাল এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইনক্লুশনের দিক থেকে, বিশেষ করে মহিলাদের দিক থেকে 10টা শহর এসছে। সেই 10টা শহরের মধ্যে 1 নম্বরে হচ্ছে তোমার বেঙ্গালুরু রয়েছে। কলকাতা কোথায় এটাই জানতে ইচ্ছা করছে। কলকাতা হচ্ছে প্রথম 10-এর মধ্যেই রয়েছে, 7 নম্বরে রয়েছে আমাদের কলকাতা। আর এটা পূর্ব ভারতের শহরগুলোর মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে কলকাতা, 7 নম্বরে প্রথম 10-এর মধ্যে। আর 2 নম্বরে রয়েছে হচ্ছে চেন্নাই, 2 নম্বর হচ্ছে চেন্নাই রয়েছে। চলো দেখি, এ দেখো এখানে লিস্ট দেখতে পাচ্ছি। প্রথমে বলছে বেঙ্গালুরু 1 নম্বর এসছে। কিসের ক্ষেত্রে বেঙ্গালুরুকে 1 নম্বরে রাখা হয়েছে? আমি আগেই বললাম, শিল্প ক্ষেত্রে, কাজের সুবিধার জন্য, মেয়েদের ক্যারিয়ার উন্নতি করার জন্য বা তাদের যে জব অপরচুনিটি, এইটার জন্য বেস্ট শহর হচ্ছে বেঙ্গালুরু মেয়েদের ক্ষেত্রে 1 নম্বরে, সেই কারণে এসছে। নারী সুরক্ষার দিক থেকে 1 নম্বরে এসছে চেন্নাই শহর। তো চেন্নাই 2 নম্বরে এসছে ওভারঅল, কিন্তু নারী সুরক্ষার দিক থেকে হচ্ছে তোমার এটাকে করা হয়েছে। কলকাতা হচ্ছে পূর্ব ভারতের একমাত্র শহর, কলকাতা এই তালিকায় শীর্ষস্থানে এসছে। টোটাল হচ্ছে কলকাতার যে র্যাঙ্ক সেটা হচ্ছে তোমার 7th র্যাঙ্ক, মনে থাকবে বেশ। আর এই লিস্টটা যদি খুব ভালো করে আমরা দেখি তাহলে দেখতে পারবো যে এই নারী সুরক্ষার দিক থেকে দক্ষিণ ভারতে যে শহরগুলো রয়েছে, চেন্নাই বলো বেঙ্গালুরু বলো, এই যে শহরগুলো, এগুলো হচ্ছে বেস্ট পারফর্ম করেছে। বিশেষ করে মেয়েদের সব ক্ষেত্র, নিরাপত্তা বলো, অপরচুনিটি বলো, ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলো, সমস্ত দিক থেকে দক্ষিণ ভারত অনেক বেশি ভালো করেছে, ঠিক আছে। তো চলো পরবর্তী আমরা দেখব যে আমাদের
যে প্রো টু 02 প্রো ব্যাচ 5.0 খুব ভালোভাবে সমাপ্ত হয়েছে। তার জন্য স্টুডেন্টরা বারবার আমাদের ডিমান্ড করছিল স্যার একটা নতুন ব্যাচ চাই, সেই কারণে আমাদের 6.0 এসছে। 6.0 তে তুমি কি পাচ্ছ যার জন্য তুমি ভর্তি হবে? আমি বেস্ট দেব তোমাদের, আমরা তোমাদের বেস্ট দেব। আর বেস্টের জন্য সব ধরনের স্টুডেন্টের ডিমান্ড অনুযায়ী আমরা আলাদা আলাদা সেকশন করেছি। কারো ম্যাথ চাই, বাকিটা চাই না, কারণ সে ম্যাথে উইক, তো ম্যাথ নাও। কারো হচ্ছে শুধুমাত্র ইংলিশের জন্য প্রিপারেশন করবে, কেউ হচ্ছে জিকে জিএস এর জন্য করবে। আবার জিকে জিএস এর মধ্যে স্যার শুধু সায়েন্সটা হলে আমার হয়ে যেত, তার জন্য প্রসেনজিৎ স্যারের স্পেশাল সায়েন্সের জেনারেল সায়েন্সের ব্যাচ রয়েছে, এবং হচ্ছে শুধু অনলি রিজনিং রয়েছে। আর এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা প্রথম শুরু করতে চাইছে, বা এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে সবটাই সুন্দরভাবে করবে, তাদের জন্য সব কিছু কম্বাইন করে কম্বাইন স্পেশাল ব্যাচ রয়েছে। এবং আমাদের পুলিশ ভাইদের জন্য যাদের স্বপ্ন হচ্ছে পুলিশ হবার, তাদের পুলিশ ফাউন্ডেশন ব্যাচ রয়েছে ডেডিকেটেড, পুরো 5 তারিখ থেকে শুরু শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি এগুলো। তারপরে এসএসসি ফাউন্ডেশন রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে এসএসসি, সিজিএল, সিএইচএসএল, জিডি, তারপরে এমটিএস, তার জন্য নাও তুমি এসএসসি ফাউন্ডেশন। তারপরে রেলওয়ে ফাউন্ডেশন, গ্রুপ ডি, গ্রুপ সি, তোমার হচ্ছে গ্রুপ ডি এবং হচ্ছে এনটিপিসির জন্য হচ্ছে এই ব্যাচগুলো, ঠিক আছে? তো সবই বুঝলাম স্যার, কেন নেব? নেব এই কারণে, কারণ আমরা তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স অবধি নিয়ে যাব, চ্যাপ্টার ওয়াইজ, লেভেল ওয়াইজ, টাইপ ওয়াইজ তোমাদের করানো হবে। এখানে থাকছে কনসেপ্ট, সুন্দর শর্টকাট, অ্যানিমেশন, ইমেজ, তারপরে ট্রিক্সের প্রয়োজন হয় সেটাও দেবো, এবং যদি গল্প শোনানো হয় সেই গল্পের মাধ্যমে গল্পের ছলে তোমাদের বোঝানো হবে। একদম হার্ড, কঠিন থেকে কঠিন টপিকগুলো তোমাদের সোজা বলে মনে হবে। এবং তোমাদের 2 বছরের অ্যাক্সেস থাকছে, ভ্যালিডিটি থাকছে, আনলিমিটেড ওয়াচ করতে পারছো, বারবার যত ইচ্ছা তুমি দেখো। এবং প্রতিটা ক্লাসের পরে পিডিএফ পাচ্ছ, মক টেস্ট দিতে পারছো, টপিক শেষের পরে, টপিক শেষ হয়ে গেলে তুই মক টেস্ট দিতে পারবে বা প্র্যাকটিস করতে পারছো। এবং সব থেকে ভালো যেটা নতুন ফিচার অ্যাড হয়েছে সেটা হচ্ছে প্রাইভেট ডাউট সলভিং একটা নাম্বার তোমাকে প্রোভাইড করা হবে, সেখানে তোমার ডাউট থাকলে তুমি জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? তো আর দেরি করো না, সুযোগ একেবারেই হাতছাড়া করা যাবে না। স্ক্রিনে দেখতে পাচ্ছ নাম্বার, একেবারে নাম্বারটা নাও, ফোন উঠাও আর কল করো আমাদের টিমকে, আর তোমার স্বপ্নের চাকরির জন্য বেস্ট প্রিপারেশন আমাদের সাথে করো। স্যার আপনি কি করাবেন? আমি করাবো তোমাদের স্ট্যাটিক জিকে ফুল 60+ টপিক তোমাদের পড়াবো, এবং হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির যে জটিল যে জায়গাগুলো রয়েছে সেগুলো খুব সহজে তোমাদের বুঝিয়ে দেবো। তো দেখা হচ্ছে 6.0 প্রো ব্যাচে। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে, বেশ ভালো প্রশ্ন এটা। প্রশ্ন নাম্বার 3 বলছে, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ যেটার নাম হচ্ছে মাউন্ট ভিনসেন, এই মাউন্ট ভিনসেন জয় করে ফেলেছে প্রথম মহিলা এবং কনিষ্ঠতম মহিলা। আন্ডারলাইন করতে হবে এই জায়গাটাতে কনিষ্ঠতম, সর্বকনিষ্ঠতম, এবং আন্ডারলাইন করতে হবে পৃথিবীর নয়, ভারতের নয়, তিনি হচ্ছেন আরব মহিলা, প্রথম আরব দেশের ইউএইর মহিলা, এবং সব থেকে কনিষ্ঠতম মহিলা যিনি হচ্ছেন 7 সামিটে বেরিয়েছে। 7 সামিট কি হয়? যারা মাউন্টেনিয়ার হয় না, যারা হচ্ছে পর্বতারোহীরা হয়, তাদের কাছে একটা চ্যালেঞ্জ থাকে। যেমন সাঁতারুদের কাছে চ্যালেঞ্জ থাকে ইংলিশ চ্যানেল পার করার। ইংলিশ চ্যানেল হচ্ছে তোমার ফ্রান্স এবং হচ্ছে ব্রিটেনের মাঝখানে একটা হচ্ছে সামুদ্রিক এরিয়া রয়েছে যেটা হচ্ছে পার করে। তো সেই রকমই হচ্ছে 7 সামিট, মানে 7খানা মহাদেশের 7টা সর্বোচ্চ যে শৃঙ্গ রয়েছে, মাউন্টেনিয়ারদের এই চ্যালেঞ্জটাই একটা একটা করে তারা এগুলো কি করে জয় করে, এই শৃঙ্গ জয় করে। তো এই যে ব্যক্তি, ইনি হচ্ছেন ফাতিমা আব্দুর রহমান আল আওয়াদি। এই আল আওয়াদি, রহমান আল আওয়াদি, তিনি হচ্ছেন ইউএইর কনিষ্ঠতম মেয়ে, যিনি হচ্ছেন 7 সামিট চ্যালেঞ্জ নিয়েছেন এবং 3টে চ্যালেঞ্জ তিনি কমপ্লিট করে ফেলেছে। 3টের মধ্যে 3 নম্বরটাই হচ্ছে যে মাউন্ট ভিনসেন। কোথায় আছে মাউন্ট ভিনসেন? মাউন্ট ভিনসেন আছে আন্টার্কটিকা মহাদেশের, মানে সব থেকে কঠিনতম যে চ্যালেঞ্জ, -40 ডিগ্রি যে টেম্পারেচার থাকে সাধারণ অবস্থাতেই, সেখানে দক্ষিণ মেরুতে গিয়ে, আন্টার্কটিকা মহাদেশে গিয়ে মাউন্ট ভিনসেন্ট তিনি জয় করে ফেলেছেন, ঠিক আছে? তো খেয়াল রাখবে, এগুলো গুরুত্বপূর্ণ। 2026 সালের 6ই জানুয়ারি করেছেন, এবং হচ্ছে মাত্র 18 বছর বয়সে তিনি এটা জয়েন করেছেন, ঠিক আছে? তো এই 7টি মহাদেশ জয় করার ক্ষেত্রে তার এটা 3 নম্বর। এর আগে তিনি হচ্ছে মাউন্ট এলব্রুস, যেটা ইউরোপের সর্বোচ্চ, ঠিক আছে, সেইটা জয় করেছে। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো, সেটাও তিনি জয় করে ফেলেছেন, এবং 3 নম্বরে তিনি চলে এসেছেন হচ্ছে মাউন্ট ভিনসেন্ট আন্টার্কটিক। এরপরে আরো যদি কন্টিনিউ করেন তিনি, এবং তোমাদের আমি সেই কারেন্ট অ্যাফেয়ার্সও পড়াবো যে 7খানা ফাইনালে তিনি জয়েন করতে পারলেন কি পারলেন না। তো মাউন্টেনিয়ার হিসেবে যদি কোয়েশ্চেন আসে, তাহলে আমাদের মনে পড়ছে, আমি তোমাদের অলরেডি তোমাদের ডিসকাশন করিয়ে রেখেছি, কাম্মা কার্তিকেনের নাম বলেছিলাম। কি? কাম্মা কার্তিকেন। ও আচ্ছা, কাম্মা কার্তিকেন, স্যার কাম্মা কার্তিকেন হচ্ছে ভারতীয়।
এই কাম্মা কার্তিকেন হচ্ছে ভারতীয়, যিনি হচ্ছেন সর্বকনিষ্ঠ মাত্র 17 বছর বয়সে তিনি হচ্ছেন এই দক্ষিণ আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গটাকে জয়েন করে ফেলেছে। এইটা পড়িয়েছেন আপনি কিছুদিন আগে। আবার আরেকটা বলি যে অরিত্র রায়ের কথা মনে আছে? অরিত্র রায় তিনিও মাউন্টেনিয়ার। অরিত্র রায়, অরিত্র রায় তিনি হচ্ছেন জয়েন করেছেন, মানে জয় করেছে সর্বোচ্চ শৃঙ্গ কোথাকার না আর্জেন্টিনা, যেটা দক্ষিণ আমেরিকার, সাউথ আমেরিকা। সাউথ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো নয়, সেটা হচ্ছে তোমার আকাঙ্কাগুয়া। কি নাম বললাম? আন্দিজ পর্বতমালায় অবস্থিত আকাঙ্কা, আকাঙ্কাগুয়া, আর্জেন্টিনাতে পড়ে আকাঙ্কাগুয়া। এটা জয় করেছেন হচ্ছে এই দুজনই হচ্ছে ভারতীয়। তো মাউন্টেনিয়ারের জন্য ইয়ে করলাম, সেটা আমি পড়িয়ে দিলাম প্রিভিয়াস ক্লাসের। তো এটা অনেকে কমেন্ট করে বলে স্যার এই যে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়াতে পড়াতে প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যে একই জাতীয় কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যে রিভিশন করিয়ে দেন না, এইটা আমাদের খুব ভালো লাগে। যেমন আপনি পেয়েছেন মাউন্টেনিয়ার, তো মাউন্টেনিয়ার আরো দুজনের নাম বলে দিলেন, আমাদের মনে থেকে যাবে, তো একই সাথে মনে থাকবে। ঠিক আছে, তো এইভাবে করে প্রিপারেশন করতে লাগে এবং পুরনো জিনিসকেও বারে বারে রিভিশন করতে লাগে। তো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স হয় আমাদের প্রতিদিন সকাল 9টায়, এই চ্যানেলেই হয়। আজকেরটা শুধু এই তোমার টেকনিক্যাল ফল্টের কারণে আমরা রেকর্ডিং করতে হচ্ছে। ঠিক আছে, চলো যা যা বলেছে এগুলো সবে আছে, কিন্তু উচ্চতা মাত্র 4892, তার থেকে অনেক উঁচুতে অবস্থিত মাউন্ট এভারেস্ট, কিন্তু তৎসত্ত্বেও এখানে হচ্ছে -40 ডিগ্রি টেম্পারেচার থাকে এই জায়গাটা। তার কারণ হচ্ছে এটা একেবারে পৃথিবীর দক্ষিণ মেরুতে রয়েছে, সেই কারণে। ঠিক আছে, চলো তারপরে নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন বলছে ভারতের কোথায় বিশ্বের বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া প্রকল্প স্থাপিত হতে চলেছে? গ্রিন অ্যামোনিয়া প্রকল্প স্থাপিত, স্টার মার্ক করলাম কারণ পরীক্ষায় গুরুত্বপূর্ণ। আর আমি যখন বলেছি ইম্পর্টেন্ট, তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা পরীক্ষার জন্য। তো বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া প্রকল্প হতে চলেছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে। আমাদের কাকিনাড়া নয়, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া। আমাদের এখানেও একটা কাকিনাড়া রয়েছে, আবার অন্ধ্রপ্রদেশও একটা কাকিনাড়া রয়েছে। তো অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে প্রথম ভারতবর্ষের বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া ফ্যাক্টরি তৈরি হতে চলেছে। এখানে ডিটেলস রয়েছে, দেখতে পাচ্ছ কি বলছে এই জায়গাটাতে? বলছে কাকিনাড়া অন্ধ্রপ্রদেশ। যদি সাউথের মুভি যারা দেখো তারা কাকিনাড়া নামটা খুব পাবে, তার কারণ ওদের একটা ফেমাস জায়গা এই কাকিনাড়া। ঠিক আছে, তো মোট 2027 সালের মধ্যে, 2026 চলছে এখন, 2026 সালের মধ্যে শুরু হয়েছে। তো বলছে 27 সালের মধ্যে এটা হচ্ছে 0.5 এমটিপি, ঠিক আছে, এটা হচ্ছে তারা উৎপাদন করতে শুরু করবে। কিন্তু টার্গেট হচ্ছে কি? টার্গেট হচ্ছে 1.5 মিলিয়ন টন এমটিপিএ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে এইটা, যার জন্য এটাকে সব থেকে বড় এবং হচ্ছে বা বলতে পারো লার্জেস্ট গ্রিন অ্যামোনিয়া প্লান্ট বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া। চলো পরবর্তী প্রশ্ন কি জিজ্ঞাসা করছে? পরবর্তী প্রশ্ন বলছে কর্ণাটকের মন্ত্রিসভা নারী ও নাবালকদের নিয়ে, নারী ও নাবালকদের নিয়ে নাবালকদের নির্যাতন তোমার প্রতিরোধ করবার জন্য একটা প্রকল্প এসছে রাজ্য জুড়ে, সেইটার নাম কি জিজ্ঞাসা করেছে। তো যাতে এই রাজ্যের মেয়েরা, সাধারণ মেয়েরা এবং হচ্ছে তোমার বাচ্চা শিশুরা, তারা যাতে সুরক্ষিত থাকতে পারে তার জন্য একটা প্রকল্প এনেছে। প্রকল্পটার নাম দিয়েছে অপশন নাম্বার বি কাক্কাপোরে প্রকল্প। আক্কাপোরে, স্যার আক্কাপোরে, কি নাম বললাম? আক্কাপোরে। এই আক্কাপোরে প্রকল্প নিয়ে এসছেন কর্ণাটক। এইরকমই একটা আপনি কর্ণাটক পড়িয়েছেন স্যার, কি বেনা পড়িয়েছেন? পাংখুরি, মনে পড়ছে, মনে পড়ছে, পাংখুরি। পাংখুরি এটা একটা প্রকল্প, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল। তো পাংখুরি ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের এবং আক্কাপোরে হচ্ছে কর্ণাটক গভর্নমেন্টের, কিন্তু দুটোরই উদ্দেশ্য সেম, যে ভারতবর্ষের কর্ণাটক এবং পুরো সমগ্র ভারতবর্ষের যত নারীরা রয়েছে এবং হচ্ছে তোমার শিশুরা রয়েছে, তো নারী এবং নাবালকদের তোমার হচ্ছে সুরক্ষিত করবার জন্য তাদের হিতের কারণে হচ্ছে এই দুটো প্রকল্প। পাংখুরি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আর আক্কাপোরে হচ্ছে বেঙ্গালুরু মানে হচ্ছে কর্ণাটকের। ঠিক আছে, আচ্ছা বেশ। আরেকটা মনে পড়ছে কোনটা? তামিলনাড়ু সরকার। তামিলনাড়ু সরকার সম্প্রতি ইউনাইটেড নেশনের উইমেন, ইউনাইটেড নেশন উইমেন এই সংস্থাটার সাথে মৌ স্বাক্ষর করেছে বা চুক্তিবদ্ধ হয়েছে। আর এই মৌটার উদ্দেশ্যও এইটাই সেম ছিল, যে তামিলনাড়ুর যত মহিলারা রয়েছে তাদেরকে সুরক্ষা প্রদান করবার জন্য, আরো বেশি ওয়ার্ক যেই তাদের হচ্ছে অপরচুনিটি, সেই অপরচুনিটি ক্রিয়েট করবার জন্য এটা করেছে। তাহলে তিনটে মনে রাখবে, আক্কাপোরে কর্ণাটক, পাংখুরি হচ্ছে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের, আর হচ্ছে ইউএন হচ্ছে তোমার ইউনাইটেড নেশন উইমেন তামিলনাড়ু মৌ স্বাক্ষর করেছে। তিনটেই হচ্ছে মহিলাদের কারণে, হিতের কারণে।
চলো এখানে সব ডিটেলস রয়েছে, অলরেডি আমি তোমাদের ডিসকাশন করে দিয়েছি, চলো দেখে নেবে। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, সবাই জানি। মুখ্যমন্ত্রী মনে রাখতে লাগবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, তিনি রয়েছেন, এবং রাজ্যপাল রয়েছেন হচ্ছে থাওয়ারচাঁদ গেহলট। তো থাওয়ারচাঁদ গেহলট তিনি রয়েছেন। আর কর্ণাটকের এটা হচ্ছে ম্যাপ, এটা একটা তোমার সমুদ্র উপকূলবর্তী ম্যাপ, সমুদ্র উপকূলবর্তী রাজ্য। তো ভারতবর্ষের সমুদ্র উপকূলবর্তী যতগুলো রাজ্য রয়েছে তার মধ্যে কর্ণাটক হচ্ছে একটা, ঠিক আছে। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা। পরবর্তী আন্তর্জাতিক খবর, আন্তর্জাতিক খবরে রয়েছে কোন দেশ সম্প্রতি ভারতীয় পাসপোর্টধারীদের ভিসা মুক্ত ট্রানজিটের সুবিধা দিয়েছে। আন্ডারলাইন করলাম এই কারণে কনফিউশন হতে পারে তোমাদের, মনে হবে আচ্ছা ভিসা মুক্ত মানে ওই দেশটাতে ভারতীয়রা এখন ভিসা মুক্ত যেতে পারে, ভিসা ছাড়া, উইদাউট ভিসা, না সেটা নয়। জার্মানি এটা করেছে, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে জার্মানি করেছে। জার্মানি হচ্ছে ভারতীয়দের ভিসা মুক্ত বা ভিসা ফ্রি ট্রানজিটের সুবিধা দিচ্ছে। অনলি ট্রানজিট, ট্রানজিটের কথার অর্থ কি? ট্রানজিট কথার অর্থ হচ্ছে অনেক সময় কি হয়, ভারতীয়রা ফ্লাইটে করে মনে করে আমেরিকা যাচ্ছে বা ইউরোপের যে কোনো দেশে যাচ্ছে, কিন্তু কিছু সময়ের জন্য তাকে হচ্ছে জার্মানির কোনো একটা এয়ারপোর্টে নামতে হচ্ছে, ডাইরেক্ট ফ্লাইট নেই। তো ডাইরেক্ট নেই, মনে করো লন্ডন যাচ্ছে, মাঝখানে মনে করো ফ্রাঙ্কফুর্ট নামতে হচ্ছে। মনে করো আমাদের এখান থেকে দিল্লি থেকে মনে করো কেউ হচ্ছে মনে করো বেলজিয়াম যাচ্ছে, তো বেলজিয়াম যাওয়ার জন্য ফ্লাইটটাকে মাঝখানে চেঞ্জ করতে হচ্ছে, জার্মানির বার্লিনে নেমে। তখন বার্লিনে যখন নামবে তখন তাদের আবার সেই জার্মানির এয়ারপোর্টে নেমে তাদেরকে আবার ভিসা চেকিং করানো হয়, বিভিন্ন রকম একটা প্রসেস হয়। তো এইটা কাজ করবার জন্য প্রায় 4 থেকে 5 দিন সময় ডিলে হতো, তো ভারতীয়দের দেরি হতো। তো সেই কারণে এখন জার্মানির চ্যান্সেলর ভারতে এসেছেন, ঠিক আছে, ওলাফ শলস তিনি ভারতে এসেছেন, এবং হচ্ছে তোমার এইটা স্বাক্ষর করে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী, দেখতে পাচ্ছ ছবি, ভারতীয় প্রধানমন্ত্রী হচ্ছে ওলাফ শলস জার্মানির, তারা স্বাক্ষর করেছেন যে এখন এই যে তোমার সমস্যাটা, ট্রানজিটের সমস্যাটা, এটা একটা হবে না। এখন কোনো ভিসা চেকিং নয়, মাত্র কয়েক ঘন্টার মধ্যে ওকে করে ভারতীয়দের ছেড়ে দেওয়া হবে। তো এই সুবিধাটা জার্মানি দিয়েছে। এবং সম্প্রতি যা যা বললাম এখানে রয়েছে, ঠিক আছে। এবং হচ্ছে হ্যাঁ, তো নতুন নিয়ম হচ্ছে পাসপোর্টধারীদের জন্য, যেটা হচ্ছে এই 12ই জানুয়ারি এটা হচ্ছে কার্যকর হয়ে যাবে, 12ই জানুয়ারি থেকে এটা হচ্ছে কার্যকর হয়ে যাবে। এবং হচ্ছে ফ্রাঙ্কফুর্ট বলো, মিউনিক বলো, বার্লিন বলো, বিভিন্ন শহরেই হচ্ছে তোমার এই ট্রানজিটের সুবিধা পাবে। মাত্র 24 ঘন্টার মধ্যেই হচ্ছে এই ফ্লাইট ধরতে পারবেন হচ্ছে তারা। আর এর জন্য তাদের এক্সট্রা কোনো খরচা দিতে হবে না, প্রায় 90 ইউরো বা হচ্ছে 9,000 ভারতীয় রুপি বেঁচে যাবে যারা হচ্ছে ট্রাভেল করবে এখানে, ঠিক আছে। তো ভালো একটা উদ্যোগ এটা, ওকে। চলো পরবর্তী কোয়েশ্চেন বলছে কোন দেশের কৌশলগত অংশীদারিত্বের জন্য শক্তিশালী ভারতবর্ষে এসেছেন, সেটা হচ্ছে জার্মানি করেছেন। 19টা স্বাক্ষর করেছেন, মৌ চুক্তি করেছেন, 19টা মৌ চুক্তি করেছেন জার্মানি চ্যান্সেলর ভারতবর্ষে এসে, সেটাই জিজ্ঞাসা করেছে এই জায়গাটাতে। চলো, জার্মানির তো রাজধানী বার্লিন, এবং হচ্ছে মুদ্রা তারা ইউরো ইউজ করে। চ্যান্সেলর বর্তমান হচ্ছে ফেডরিক মার্স, ফেডরিক মার্স হচ্ছে চ্যান্সেলর, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ভাষা হচ্ছে জার্মান। কেরালা সরকার 2024 সালের একটা পুরস্কার, নতুন শ্রেষ্ঠত্ব পুরস্কার লঞ্চ করেছে। পুরস্কারটার নাম হচ্ছে তোমার বিজ্ঞান সাহিত্য। বলছে এই বিজ্ঞান সাহিত্য পুরস্কার মোট এখন বর্তমানে 4 জনকে দিয়েছে। আর এই বিজ্ঞান সাহিত্য পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া, অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে মানে কেরালা, কেরালা মানে হচ্ছে তোমার মালয়ালম ভাষা, তাহলে মালয়ালম ভাষায় বিজ্ঞান লেখা হচ্ছে এই কারণে দেয়া হচ্ছে, ঠিক আছে। মালয়ালম ভাষায় বিজ্ঞান রচনা করবে যারা, মানে মনে করো সায়েন্টিস্ট যারা, ভারতীয় সায়েন্টিস্টরা রয়েছে, বিশেষ করে কেরালা সায়েন্টিস্টরা রয়েছে, তারা যে রিসার্চ পেপারটা রেডি করবে না, তো রিসার্চ পেপারটা মালয়ালম ভাষায় যদি হয় সেটাকে বিজ্ঞান সাহিত্য হিসেবে ধরা হবে। সেই জন্য তাদেরকে একটা শ্রেষ্ঠত্ব পুরস্কার দেওয়া হয়, বিজ্ঞান সাহিত্য পুরস্কার কেরালা সরকার দিয়ে থাকে। তো সেইটাই হচ্ছে মালয়ালম বিজ্ঞান লেখা, ওকে। আচ্ছা, এরকম হচ্ছে তোমার 4 জনকে দেয়া হয়েছে এই বছর। এই 4 জনের লিস্ট রয়েছে, স্ক্রিনশট নিতে পারো। পুরস্কারের জন্য 50,000 টাকা ক্যাশ দেওয়া হয়, আর ইত্যাদি শংসাপত্র দেওয়া হয়, একটা স্মারক দেওয়া হয়, এই ব্যাস, এই পয়েন্টটা মনে রাখলেই চলবে, আর কিছু দরকার নেই। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9, বেশ ভালো প্রশ্ন, খুব সুন্দর। পুরস্কার এবং অ্যাওয়ার্ড থেকে আরেকটা ভালো প্রশ্ন। বলছে 2026 সালে এশিয়ার সেরা নিয়োগকর্তা ব্র্যান্ড, মানে হচ্ছে এশিয়াস বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড হিসাবে নিযুক্ত করেছে, মানে অ্যাওয়ার্ড দিয়েছে কাকে? তো কোন, এটা হচ্ছে সেবি নয়, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নয়, অপশন নাম্বার বিতে রয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ। বম্বে স্টক এক্সচেঞ্জকে দেয়া হয়েছে এশিয়াস বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড, এশিয়াস বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড হিসাবে নিযুক্ত করেছে তোমার বম্বে স্টক এক্সচেঞ্জকে, এটা অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। এবার বম্বে স্টক এক্সচেঞ্জ সম্পর্কে কয়েকটা ইনফরমেশনস বলি। এটা শুধু ভারতের নয়, এশিয়াস ওল্ডেস্ট স্টক মার্কেট, ঠিক আছে। সালটা মনে রাখবে 1875 সাল।
বম্বে স্টক এক্সচেঞ্জে হচ্ছে তোমার ওরা ইউজ যেটা করে সেটা হচ্ছে সেন্সেক্স, ওদের ইন্ডেক্সটা হচ্ছে সেন্সেক্স, ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে সেন্সেক্স, ঠিক আছে। কিন্তু ভারতের সব থেকে বড় যেটা সেটা হচ্ছে তোমার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 1992-তে স্থাপিত হয়েছিল, এটার হেডকোয়ার্টার তোমার মুম্বাইতে রয়েছে, মুম্বাইতে রয়েছে। একই রকম ভাবে তোমার বম্বে স্টক এক্সচেঞ্জ এটারও হেডকোয়ার্টার মুম্বাই শহরেই রয়েছে। কোথায় রয়েছে? মুম্বাই শহরেই রয়েছে, ঠিক আছে। তো আনসার অপশন নাম্বার বি, বম্বে স্টক এক্সচেঞ্জকে দেয়া হয়েছে এশিয়াস বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড, ঠিক আছে। আরেকটা এখানে জেনে রাখতে পারো, সেটা হচ্ছে তোমার সেবি সম্পর্কে। সেবি স্থাপিত হয়েছিল 1988-এ। 1988-এ এটা অবিধিবদ্ধ সংস্থা ছিল বা নন স্ট্যাচুটরি ব্র্যান্ড ছিল। তারপরে এটাকে স্ট্যাচুটরি, একটা আইন পাশ করে স্ট্যাচুটরি বানানো হয় বা বিধিবদ্ধ করা হয়, সেই সময়টা ছিল 1992 সাল। 1992 সাল সেবি, ঠিক আছে। তো সেবির হেডকোয়ার্টার এইটাও মুম্বাইতে, তাহলে প্রথম তিনটেরই হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে। এবার কেন সেবি বানানো হয়? সেবির প্রধান উদ্দেশ্যই হচ্ছে, যেমন ব্যাংক রয়েছে আমাদের, তো ব্যাংকগুলোকে রেগুলেট করবার জন্য একটা রেগুলেটরি বডি রয়েছে যেটাকে আমরা রিজার্ভ ব্যাংক বলি, আরবিআই বলা থাকি। তাহলে আরবিআই হচ্ছে সমস্ত ব্যাংকিং সেক্টরটাকে রেগুলেট করে। একই রকম ভাবে শেয়ার মার্কেটের এই যে তোমার বম্বে স্টক এক্সচেঞ্জ, তারপর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এরা হচ্ছে যে শেয়ার লেনদেন করে, স্টকের লেনদেন হয়, তো এখানে প্রচুর জালিয়াতি হতো, ঠিক আছে। তো ফ্রি ফ্রড কোনো কোম্পানি এখানে নাম লিস্টেড করে তারা ফ্রড হচ্ছে তোমার শেয়ার ইস্যু করে দিত, তার জন্য প্রচুর টাকার হচ্ছে জালিয়াতি হতো। এইটাকে আটকানোর জন্য পুরো শেয়ার মার্কেটটাকে রেগুলেট করবার জন্য সেবি বানানো হয়েছিল 1988-এ, ঠিক আছে। তো 1988 সেই সময় হচ্ছে রাজীব গান্ধীর প্রাইম মিনিস্টার ছিলেন, ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী তিনি ছিলেন, তার সরকার ছিল, ঠিক আছে। চলো পরবর্তী। এই যে দেখতে পাচ্ছ যা যা বললাম, 1875 সালে বম্বে স্টক এক্সচেঞ্জ স্থাপিত হয়েছে এবং হচ্ছে তোমার 9 জুলাই ছিল, মুম্বাই মহারাষ্ট্রে তার হেডকোয়ার্টার রয়েছে। চেয়ারম্যানের নাম হচ্ছে শুভাশিস চৌধুরী এবং এমডি হচ্ছে সুন্দরম রামামূর্তি, সুন্দরমন রামামূর্তি। চলো পরবর্তী কোয়েশ্চেন বলছে যে 10 নম্বর, 66টা আন্তর্জাতিক সংস্থা যারা রয়েছে ইউনাইটেড নেশন সহ, ইউনাইটেড যেমন হু রয়েছে, ইউএনইপি রয়েছে, এই সমস্ত যে তোমার আন্তর্জাতিক সংস্থা রয়েছে, 66টা আন্তর্জাতিক সংস্থা থেকে সদস্যপদ উইথড্র করে নিয়েছেন আমেরিকা। আমেরিকা, ঠিক আছে। আঙ্কেল পাগলা গায়ে হো কা কর রহে হো, হ্যাঁ? কিছুই বলে দিতে পারে। গ্রিনল্যান্ড নিয়ে নেবে আর কি। গ্রিনল্যান্ড অত বড় একটা দ্বীপ আইল্যান্ড, তো গ্রিনল্যান্ডের মধ্যে দেখেছে একটা মিনারেল ফিনারেল রয়েছে, তো গ্রিনল্যান্ড ক্যাপচার করে নেবে। শুরু হয়ে গেছে ইউরোপ এন্ড আমেরিকার দ্বন্দ্ব। তো যারা ওর ক্লোজ ফ্রেন্ড তাদের সাথেই সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, আর ভারত তো চলো কোনো ঠিক আছে। ভারত কি বলছে জানো তো? ভারত কিচ্ছু বলছে না, শুধু চুপচাপ দেখছে, মজা দেখছে। আচ্ছা করতে থাক, তুই করতে থাক, ঠিক টাইম আসবে, সময় আসবে, তো ভাই তুমি করতে থাকো, ঠিক আছে। তো চলো, তো কোয়েশ্চেনটার উত্তরটা হবে অপশন নাম্বার এ, মার্কিন যুক্তরাষ্ট্র উইথড্র করে নিয়েছে 66খানা আন্তর্জাতিক সংস্থা থেকে, ঠিক আছে। তার মধ্যে দেখতে পাচ্ছ 66টার মধ্যে 31টাই হচ্ছে জাতিসংঘ ইউএনও। যেমন এই বললাম কিছুক্ষণ আগে, এটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সেস, ভীষণ ইম্পর্টেন্ট এটা, এটা ইনস্টিটিউটটা বা অর্গানাইজেশনটা। এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সেস ফ্রান্স এবং ভারতবর্ষ দুজনে মিলে এটা সুন্দরভাবে তৈরি করেছিল। টোটাল 120 জন মতন সদস্য রয়েছে, যার হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে তোমার ভারতের হরিয়ানার গুরগাঁওতে, গুরগাঁওতে হেডকোয়ার্টার রয়েছে, গুরগাঁও। তো নাম শুনেই বুঝতে পারছো যে এইটা হচ্ছে সোলার অ্যালায়েন্সেস, মানে হচ্ছে সোলার যেই তোমার এনার্জি, সেই সোলার এনার্জিতে এরা হচ্ছে জোর করবে যাতে গ্রিন হাউস এফেক্টের পরিমাণ কমানো যায় এবং হচ্ছে কার্বন এমিশন কমানো যায়, সেই জন্য এই গ্রুপটা বানানো হয়েছিল। হেডকোয়ার্টার ভারতবর্ষে প্যারিসে বানানো হয়েছিল, 2015 সালে বানানো হয়েছিল। সেখান থেকে আমেরিকা প্রথমেই উইথড্র করে নিয়েছে, তারপরে উইথড্র করেছে ইউএন ওমেন। এই যে ইউএন ওমেন, যেটা একটু আগে বললাম তামিলনাড়ু এই সংস্থাটার সাথেই হচ্ছে তারা চুক্তিবদ্ধ হয়েছে, তাদের হচ্ছে দেশে মানে তাদের রাজ্যে হচ্ছে তারা আলাদা করে ওয়েমেন সিকিউরিটি করবার জন্য, তো সেই জন্য সেইটা। তারপরে হচ্ছে ইউএনইপি, ইউনাইটেড নেশন যেই পপুলেশন ফান্ড যেটা, সেটা থেকে আর কি তারা উইথড্র করে নিয়েছে। তারপরে ইউএনএফসিসি, এটাও পরিবেশ সংক্রান্ত একটা, এই পরিবেশ সংক্রান্ত ইনস্টিটিউট, সেখান থেকে উইথড্র করে নিয়েছে। টোটাল হচ্ছে ইউনাইটেড নেশনের 31টা এবং হচ্ছে মোট 66টা আন্তর্জাতিক সংস্থা থেকে তারা উইথড্র করে নিয়েছে, ঠিক আছে। তো এইটা আর কি ব্যাপার, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ আর কি। দেন বলছে যে 11 নম্বর কোয়েশ্চেন, 11 নম্বর কোয়েশ্চেন, সম্প্রতি প্রয়াত মাধব গ্যাডগিল, এই মাধব গ্যাডগিলের ক্ষেত্রে তিনি মারা গেছেন সম্প্রতি। তিনি মারা গেছেন, তিনি কি কোন ক্ষেত্রের সাথে সংযুক্ত ছিলেন?
তিনি ছিলেন একজন পরিবেশবিদ। তাহলে মাধব গ্যাডগিল কে ছিলেন? মাধব গ্যাডগিল ছিলেন হচ্ছে একজন পরিবেশবিদ। মাধব গ্যাডগিল একজন পরিবেশবিদ ছিলেন এবং তার উদ্যোগে ইম্পর্টেন্ট কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা এমন দেবে, ভাষাটা দেবে কি? ভাষাটা দেবে হচ্ছে যে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ যার প্রচেষ্টাতে তৈরি হয়েছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, সেই ব্যক্তি সম্প্রতি মারা গেছেন, তিনি নাম কি বা তার নাম কি? তখন তোমাকে মাধব গ্যাডগিল আনসার দিতে হবে। 83 বছর বয়সে স্বাভাবিক মৃত্যু হচ্ছে তার বার্ধক্যজনিত কারণে। 83 বছর বয়সে মারা গেছেন, ঠিক আছে? তো এটা নয়, এই যে এটা আনসার হবে। 83 বছর বয়সে মারা গেছেন, তো এটা খেয়াল রাখবে, হ্যাঁ। তিনি একজন পরিবেশবিদ ছিলেন। পরবর্তী, এটা খুব দুঃখজনক ঘটনা, মাত্র 43 বছর বয়সে, মাত্র 43 বছর বয়সে, ছবিটা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান আইডল জিতেছিলেন আর কি। তার নাম কি? তার নাম হচ্ছে, অভিনেতা ছিলেন প্রশান্ত তামাং। তিনি হচ্ছেন পাতাল লোকে অভিনয় করেছিলেন। পাতাল লোক একটা ওয়েব সিরিজ, তোমরা জানো, অনেকেই দেখেছো হয়তো। পাতাল লোকেও অভিনয় করেছেন এবং তার যে পরিচয়টা, যার যে ফেমাস হয়েছিলেন, তিনি হয়েছিলেন হচ্ছে ইন্ডিয়ান আইডল জিতে। তো ইন্ডিয়ান আইডল জিতেছিলেন, তার বাড়ি হচ্ছে দার্জিলিং এ, পশ্চিমবঙ্গের দার্জিলিং এ বাড়ি, দার্জিলিং এ বাড়ি। এবং তাই এখন থাকতেন হচ্ছে দিল্লিতে, দিল্লিতে থাকতেন। তো বলছে হৃদরোগ জনিত কারণে মাত্র 43 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। তার নাম হচ্ছে প্রশান্ত তামাং। মনে রাখবে, এসএসসির জন্য খুব গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেন্সটা পার্টিকুলারলি। ওকে, চলো, এই যে যা যা বললাম সব এখানে রয়েছে, স্ক্রিনশট নিতে পারো। আর এইটা হচ্ছে প্রতিদিনকার মতন আমাদের আজকের ক্লাসের ওয়ান লাইনার, যে কি কি পড়লাম একটা চট করে র্যাপিড ফায়ার রিভিশন করব। দেখো, ভারতের সম্পূর্ণ কাগজবিহীন আদালত হলো কেরালার কালপেট্টা, ঘোষণা করেছে সূর্যকান্ত, ভারতের প্রধান চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি। তারপর হচ্ছে TCWI, ভারতের এই গ্রুপটা অনুযায়ী মহিলাদের জন্য সব থেকে আর কি কাজের সুরক্ষা সেরা শহর হয়েছে হচ্ছে বেঙ্গালুরু, সেরা শহর হচ্ছে কি? বেঙ্গালুরু হয়েছে। আন্টার্কটিকায় প্রথম আরব মহিলা পৌঁছে গেছেন, তার নাম হচ্ছে আল আওয়াদি, আল আওয়াদি। তিনি পৌঁছে গেছেন আরবের মাউন্ট ভিনসেন্ট জয় করেছেন, ঠিক আছে। বিশ্বের বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া প্লান্ট তৈরি হতে চলেছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে, পড়িয়েছি আজকের ক্লাসেই পড়িয়েছি। তারপরে বললাম নারী এবং হচ্ছে অপ্রাপ্তবয়স্ক যারা হচ্ছে শিশুরা রয়েছে তাদের জন্য, মানে হচ্ছে যারা নাবালক রয়েছে তাদের জন্য একটা স্পেশাল প্রকল্প লঞ্চ করেছে কর্ণাটক সরকার। সেই নাম হচ্ছে কি? আক্কাপোরে প্রকল্প, আক্কাপোরে প্রকল্প। যে দেশে সম্প্রতি ভারতের পাসপোর্টধারীদের জন্য একটা ফ্রি ট্রানজিট ভিসা সিস্টেম চালু করেছে, সেটা চালু করেছে হচ্ছে জার্মানি। এখন আর কোনো এক স্থান থেকে অন্য স্থানে যেতে হচ্ছে, যে ট্রানজিটের জন্য যে 4 থেকে 5 দিন 6 দিন সময় লাগতো, সেই সময়টা লাগবে না। টাকাও বেঁচে গেছে, 90 ইউরো বলে, 90 ইউরো টাকা বেঁচে যাবে। ইউরো। 7 নম্বর আমরা পড়েছি ভারতের কৌশলগত অংশীদারিত্বের জন্য 19টা হচ্ছে তোমার প্রকল্প সাইন করেছে বা হচ্ছে তোমার চুক্তি স্বাক্ষর করেছে জার্মানির সাথে। ওই জার্মানির সাথে আর কি ভিজিট হয়েছিল জার্মানি ভারতের প্রধানমন্ত্রীর সাথে। কেরালা সরকার বিভাগ হচ্ছে তোমার 2024 সালে সাহিত্য বিজ্ঞান সাহিত্য পুরস্কার ঘোষণা করেছে, যেটা হচ্ছে মালায়ালাম সাহিত্যের জন্য। এশিয়ার সেরা নিয়োগকর্তা ব্র্যান্ড পেয়েছে হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ। 66খানা আন্তর্জাতিক যে ইনস্টিটিউট, সেখান থেকে আমেরিকা, ইউএসএ তারা উইথড্র করে নিয়েছে, ইউএসএ উইথড্র করে নিয়েছে। সদ্য মৃত হয়েছে মাধব গ্যাডগিল, তিনি পরিবেশ সংক্রান্ত এর সাথে পরিবেশবিদ ছিলেন এবং ইন্ডিয়ান আইডল 3 জয় করেছিলেন এবং হচ্ছে পাতাল লোকে অভিনয় করেছিলেন প্রশান্ত তামাং। তিনি মারা গেছেন মাত্র 43 বছর বয়সে। এগুলো ছিল 12টা কারেন্ট অ্যাফেয়ার্স আজকের, এবং প্রতিদিনের মতনই আজকেও হচ্ছে টেস্ট রয়েছে। তবে আজকে যেহেতু লাইভ হচ্ছে না, রেকর্ডেড হচ্ছে, সুতরাং আজকের টেস্টটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর একজন যখন কমেন্ট করবে তখন ওইখানে 1 কত অপশন, 2 কত অপশন, একসাথে উত্তর দেবে। চলো টেস্ট শুরু করছি আজকের। তো আজকের টেস্টের কোশ্চেন, প্রথম যেটা কোশ্চেন আমি করিয়েছিলাম অলরেডি, বলছে কেন্দ্রীয় মন্ত্রী নাম হচ্ছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তিনি হচ্ছেন ডাক পরিষেবাকে আরো বেশি উন্নত করবার জন্য দুটো নতুন পরিষেবা চালু করেছে। এই নতুন পরিষেবাটা কি? অপশন নাম্বার ABCD পড়ানো ক্লাসের মধ্যে থেকে হচ্ছে, তোমরা কমেন্ট বক্সে আনসার দেবে। তারপরে হচ্ছে 2 নম্বর কোশ্চেন জিজ্ঞাসা করছে, সম্প্রতি মেঘালয় হাইকোর্টে প্রথম মহিলা বিচারপতি নিযুক্ত হয়েছেন, তার নাম কি? নাম ABCD। তো কোনটা মনে হবে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এই দুটো প্রশ্নের উত্তর দেবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে দেখা হচ্ছে একেবারে লাইভ সকাল 9:15 ইয়োর স্টাডি WB অল এক্সাম বলে চ্যানেলে। আমি রঞ্জিত বর্মন, তোমাদের দিন শুভ হোক এবং বেস্ট অফ লাক তোমাদের চাকরির জন্য। ভালো করে প্রিপারেশন করতে থাকো। ধন্যবাদ।